FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি ফরহাদ আছি আপনাদের সাথে। শুরু হয়ে গেল ভূত FM। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব আপনাদের সাথে, এটি আমাকে পাঠিয়েছেন ফরিদপুর থেকে ইকবাল নামে একজন। তো আর দেরি না করে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ফরহাদ ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি ভাইয়া বলেছেন। উনি এই মুহূর্তে ফরিদপুরে থাকেন। উনি ফরিদপুরের বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানির এরিয়া ম্যানেজার। কোম্পানির নামটি বলছি না, ওনার নাম হচ্ছে হাসান। ওনার দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার দেওয়ানতলা নামক স্থানে। এই জায়গাটাতে ওনার বাড়ি এবং ওনার বাড়ি কেন্দ্রিক ঘটনা আছে। আমি সেই ঘটনাটিও বলবো। তবে ফরহাদ ভাই, শুরুতে আমি ধরে নিচ্ছি এই ঘটনাগুলির ফার্স্টের অংশ শুনে মনে হতে পারে এই টাইপের ঘটনা তো অনেকই শুনেছি, কিন্তু এটার শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এই ঘটনাটি খুব বেশি দিন আগের না। এমন না যে স্বাধীনতার আগে বা এত আগের না, বলতে পারেন একদম রিসেন্টলি। তো ঘটনাটি শুরু করতে চাই। এই ঘটনাটি 2020 সালের ঘটনা, বা একদম কাছাকাছি। তো শুরুতেই বলে দিচ্ছি, আপনার মনে হতে পারে যে এরকম ঘটনা তো আমরা হর হামেশাই শুনেছি। ঘটনাটি যার সঙ্গে ঘটে ওনার নাম হচ্ছে নয়ন। উনিও ফরিদপুরের পোস্টিং ছিল ওই সময়। উনিও আরেকটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার ছিলেন। আমরা রান্নার সময় যে তেলগুলো খাই আর কি, বিভিন্ন ধরনের সয়াবিন তেল, এরকম একটি কোম্পানির এরিয়া ম্যানেজার ছিলেন। ওনার নাম নয়ন। ওনার কর্মসূত্রের কারণে উনি এখানে এসেছিলেন। ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে বগুড়া জেলায়। তো এখানে আসার পরে ওনার খুব ঘোরার ইচ্ছা ছিল। আর যেহেতু ওনার কাজটা এমন, বিভিন্ন জায়গায় যেতে হয়, পুরো এরিয়াটা ঘুরতে হয়, বিভিন্ন জায়গায় উনি যান। এর মধ্যে ফরিদপুর জেলার চর ভদ্রাসন নামে একটা জায়গা আছে। এই চর ভদ্রাসনের জায়গায় পুকুরিয়া নামক আরেকটা জায়গা আছে। যারা অত্র এলাকায় আছেন বা তারা জায়গাটা চিনে থাকবেন। তো এখানে একটা জায়গা আছে, ওখানে অনেকেই মাঝি, মানে যারা জেলে মাছ ধরেন আর কি। তো উনি মাঝে মাঝে ওখানে যান, মাছ কেনেন নিজের জন্য, কারণ এখানে গেলে একদম ফ্রেশ মাছ পাওয়া যেত। তো ওই সুবাদে রনি নামক একটা ছেলে যে মাছ ধরতো আর কি, তো ওর সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সেও আর কি খুব হাসি খুশি এবং মিশুক লোক ছিল। এক পর্যায়ে কথায় কথায় ওকে বলে যে, তুমি তো রাত্রে মাছ ধরতে যাও, তো একদিন আমাকে নিয়ে যাও সাথে। তো এই কথা শুনে রনিও রাজি হয়ে যায় যে ঠিক আছে, আমরা যেদিন মাছ ধরতে যাব সেদিন আপনাকে সাথে করে নিয়ে যাব। তো এই যে নয়ন ভাই এবং হাসান ভাই এবং ওনাদের পরিচিত যে ফ্রেন্ড সার্কেল ছিল, এরকম 3-4 জনের যাওয়ার কথা ছিল মাছ ধরতে রনির সাথে। এরকম একটি ডেটও ফিক্স হয় যে সেদিন রনির সাথে মাছ ধরতে যাবে। এরকম ডেট ফিক্সড হওয়ার পরে উনি চলে আসেন যে অমুক তারিখে আমরা যাব, এবং কোথায় থেকে নৌকায় উঠবো সেটাও বলা ছিল। এদিকে কি হয়, ওই তারিখেই রাতের বেলা রনি এসে তার বাড়িতে নক করছে যে নয়ন ভাই চলেন। আসলে ওই সময় নয়ন ভাইয়ের খেয়ালই ছিল না যে রনিকে তো ওনার বাসা ঠিকানা দেয় নাই, তাহলে রনি কিভাবে বাসা চিনল, এটা কিন্তু ওনার সেন্সেই ছিল না। আর ওই সময় হাসান ভাই সহ অন্যান্যদের যাওয়ার কথা ছিল, সবার বিভিন্ন ধরনের কাজ পড়ে যায়, তো এই কারণে ওনারা কেউ যেতে পারে নাই। এরপর রনির সাথে নয়ন ভাই বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পরে নৌকায় ওঠেন। নৌকা পুকুরিয়া থেকে রওনা দেয়, ইঞ্জিন চালিত নৌকা। রওনা দেওয়ার পরে অনেকক্ষণ পরে তারা দেখে যে একটা নদীর মাঝে চলে এসেছে। নদীর মধ্যে চলে আসার পরে নয়ন ভাই রনিকে বলছে যে কি ব্যাপার,
আজকে তুমি মাছ ধরছো না যে? তো রনি বলে যে ভাই প্রতিদিনই তো ধরি, আজকে যেহেতু আপনার সঙ্গে আসছি, আপনি ঘুরবেন, আপনাকে পুরো এলাকা ভোর পর্যন্ত ঘুরাই, আপনি না হয় আমাকে 300-400 টাকা বেশি দিয়ে দিন। আজকে না হয় মাছ নাই ধরলাম। এই কথা শুনে রন উনিও খুব খুশি হয় যে ঠিক আছে, ভালোই তো, মাছ ধরতে গেলে আরো অনেক সময় নষ্ট হবে, অনেক এরিয়া ঘুরতে পারবো না, তাহলে একটু ঘুরি। এভাবে ফরহাদ ভাই তারা ঘুরছে। এখানে একটা বিষয় বলে রাখি, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। সেটা হচ্ছে, আমরা আসলে যখন দেখি কোনো চন্দ্র মাসের শেষ দিকে চলে আসে এবং পরবর্তী চন্দ্র মাসের শুরু হয়, তখন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পশ্চিম আকাশে বা পশ্চিম দিকের কোনো একটা সাইডে চিকন করে ঈদের চাঁদের মতো নতুন চাঁদটি দেখতে পাই। কিন্তু উনি দেখেছিলেন ওই টাইপেরই চাঁদ। উনি যখন উঠেছিলেন তিনি ওই ধরনের চাঁদই দেখেছিলেন। সন্ধ্যার পরে এরকম দেখেছিলেন একটি ছোট্ট চাঁদ। নৌকা যাচ্ছে, উনি লক্ষ্য করলেন রনিকে খুব বেশি কথা বললেও ও কোনো উত্তর দিচ্ছে না, মানে অল্প কথা বলছে, খুব বেশি কথার উত্তর দিচ্ছে না। তো ওনার কাছে বিষয়টি একটু বিব্রত লাগলো যে কি ব্যাপার, ওকে 10টা কথা বললে একটা কথার উত্তর দেয়। উনিও একটু বিরক্ত হন। উনিও চুপ করে চারদিকে দৃশ্য দেখার চেষ্টা করছেন, যতটুকু দেখা যায় আর কি। তো এর মধ্যে দেখতে দেখতে ওনার ঘুম চলে আসে। তো উনি ঘুমিয়ে যান। কতক্ষণ ঘুমিয়েছেন উনি জানেন না, হঠাৎ করে মনে হচ্ছে নৌকাটি খুব দুলছে। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন নৌকাতে ওই রনি ছেলেটা নাই, এবং চতুর্দিকে চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মনে হচ্ছে উনি সমুদ্রের মধ্যে চলে আসছেন। অথচ ওই অত্র অঞ্চলে কিন্তু এরকম বিশাল এরিয়া নাই। যাও কিন্তু আছে, সেখান থেকে আশপাশের এলাকা দেখা যায়। আর ওই সময় শীতকাল থাকার কারণে নদী এরকম উত্তাল থাকার কোনো পসিবিলিটি ছিল না, কিন্তু নদী ছিল প্রচন্ড রকমের উত্তাল। এরপরে উনি আরেকটি ব্যাপার লক্ষ্য করেন, সেটা হচ্ছে উনি যখন সন্ধ্যার পরে ওঠেন তখন চাঁদটি চিকন দেখছিলেন। এখন এই চাঁদটি পূর্ণিমার চাঁদের মতো ঠিক মাথার উপরে। ওই সময়টা যে কখন তিনি ফাইন্ড আউট করতে পারছিলেন না। আর চাঁদ এরকম একেবারে মাথার উপরে উনি কিন্তু কখনো দেখেন নাই। আমরা সাধারণত চাঁদ দেখি কিন্তু একটু সাইডে, মানে মাথা থেকে একটু পাশে, কিন্তু এরকম মাথার উপরে বিশাল আকৃতির চাঁদ, মানে সূর্যের মতো, এরকম সচরাচর কিন্তু আমরা দেখি না। উনি আসলে বুঝতে পারছেন না যে কি ব্যাপার। আমি সন্ধ্যার সময় দেখলাম চাঁদটা একরকম, এখন দেখছি চাঁদ আরেক রকম। মানে ওনার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে। আরো অদ্ভুত লাগে, উনি নৌকায় যখন বসেছিলেন উনি দেখলেন যে নৌকায় রনি তো নাই, 4-5 জন লোক বসে আছে। এরা গোল হয়ে বসে আছে। এর মধ্যে একজন ব্যক্তি আছেন, উনি সাদা টাইপের কাপড় পরা, মাথায় চুল কম, পেছন দিকে একটু বড় চুল আছে, মানে আমরা টাক বলি যেটা, ঠিক সেরকম। মানে টাক পড়ে গেছে কিন্তু পেছন দিকে চুল আছে বড় বড়, গলায় মালা আছে, এবং উনি ধ্যানের মতো বসেছিলেন। এবং ওনার সাথে যারা আছে ওনারাও আমরা যেভাবে জিকির করি এরকম এক ধরনের শব্দ করে জিকির করছেন আর কি। কি বলছেন এটা শোনা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। এদিকে নৌকা দুলছে। তো উনি যা করেন, উনি এ দৃশ্য দেখে উনি চিন্তা করেন উনি হয়তো বা ঘুমিয়ে গেছিলেন, এরপরে হয়তো এই লোকগুলো নৌকায় উঠেছে। তো উনি এটা চিন্তা করেন। এরপর উনি চিন্তা করেন যে আসলে এরা যে বসে আছে, আমি একটা কাজ করি, কাছে মোবাইল আছে, ছবি তুলে ফেলি। উনি কি করেন, উনি ফ্ল্যাশ দিয়ে কয়েকটা ছবি তোলেন তাদের। ছবি তোলার পরে উনি দেখেন যে ওনাদের কোনো ভ্রুক্ষেপই নাই এগুলাতে। ওনারা যে কাজ করছিলেন ওনারা সেটাই করছেন। এক মনে তারা জিকির করে যাচ্ছিলেন এবং দুলে দুলে জিকির করছিলেন। ব্যাপারটা দেখে ওনার একটু ভয় লেগে গেল। এটা দেখে উনি মোবাইলটা আবার পকেটে রেখে দেন। আর যেহেতু অন্ধকার, ফ্ল্যাশ দিয়ে আর কতটুকু ওঠে, এই জন্য উনি আর ছবি তোলেননি। তবে ছবি তোলার পরে চেক করেছিলেন যে ছবিটা উঠেছে কিনা। পরে দেখেন যে না, ছবি আছে।
যারা বসেছিল তাদের প্রত্যেকেরই ছবি উঠেছে। হঠাৎ করে উনি খেয়াল করেন যে উপর দিকে কি যেন একটা বিশাল আকৃতির ঘুরছে। আস্তে আস্তে ঘোরা শুরু করলো এবং এমন জোরে ঘোরা শুরু করলো যেন মনে হচ্ছে ওখানে একটা বড় পাক সৃষ্টি হয়েছে। এবং ওই যে নৌকায় যারা বসেছিলেন ওনাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই সেদিকে, মনে হচ্ছিল তারা সেটার জন্যই বসেছিল। এরপরে উনি প্রচন্ড ভয় পেয়ে যান যে আসলে কি হচ্ছে এগুলো। তো এরপরে উনি কি করেন, একটু সাহস করে ওনাদের দিকে এগিয়ে যান। গিয়ে দেখেন যে ওনারা গোল হয়ে বসে যে জিকিরের মতো জপ করছিলেন, মাঝখানে অস্বাভাবিক রকমের বড় একটা ইলিশ মাছ। এই ইলিশ মাছকে ঘিরে ওনারা জপ করছিলেন। এরপরে উনি আরো অবাক হন যে হঠাৎ করে দেখেন পাশে যে বিশাল আকৃতির জিনিসটি ঘুরছিল ওইটি নৌকার প্রায় কাছে চলে এসেছে। এবং লক্ষ্য করছিলেন যে এটা কোনো মানুষ, এটা না কোনো মানুষ, না কোনো প্রাণী, না কোনো মূর্তি, কিছুই না। তবে এতটুকু বোঝা গেল যে এটা উঠে 2 হাত বাড়ালো, বিশাল বড় 2টি হাত। এবং ওই ইলিশ মাছটা কি করলো, ওই যে সাদা কাপড় পরা একজন লোক বসেছিল যে জিকির করছিল সবাইকে নিয়ে, ওই ইলিশ মাছটি সেই জিনিসটির হাতে দিল। তার হাতে দেওয়ার পরে ওইটা সাথে সাথে আবার পানির মধ্যে মিলিয়ে গেল এবং এরপরে তারা আবারও জিকির করা শুরু করলো। হঠাৎ করে উনি খেয়াল করলেন একটু আগে চাঁদ যে মাথার উপরে ছিল এটি একদম পূর্ব দিকে চলে গেছে। পূর্ব দিকে গিয়ে সেটা লাল হয়ে গেছে। সূর্য সাধারণত যখন দিগন্তে থাকে তখন আমরা সূর্যকে যেমন লাল দেখি ঠিক সেরকম। উনি চিন্তা করলেন যে চাঁদ লাল দিচ্ছি কেন, চাঁদ তো কখনো লাল হওয়ার কথা না, একটু আগে তো মাথার উপরে ছিল। আসলে উনি যে কোথায় আছেন, কি হচ্ছে এগুলো কিছুই তিনি বুঝতে পারছিলেন না। এখন সময় কত, উনি যে মোবাইলটা একটু বের করে সময়টা দেখবেন এটাও ওনার মাথায় কাজ করছিল না। এগুলো দেখে উনি সেন্সলেস হয়ে যান এবং উনি ভোরবেলা যখন আজান হয় তখন উনি নিজেকে আবিষ্কার করেন চর ভদ্রাসন এলাকার চেয়ারম্যান বাড়ির ঘাট নামক একটা জায়গা আছে সেখানে। এবং উনি বুঝতে পারেন যে ওনার গায়ে প্রচন্ড জ্বর। পাশে একটা মসজিদ ছিল, বেশ কয়েকজন মুসল্লি নামাজের জন্য যাচ্ছিলেন। তখন তিনি তাদেরকে ডাকেন, ওনার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। তারা এসে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কে, আপনি এখানে কেন, এখানে কি করছেন, এই প্রশ্নগুলো করতে থাকে। উনি বলেন যে ভাই আসলে সব কথা পরে বলবো, আগে আমাকে এখান থেকে উদ্ধার করেন। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মসজিদে নিয়ে যায়। সেখানে ইমাম সাহেব যিনি ছিলেন তিনি যতটুকু পারেন তাকে সুস্থ করার চেষ্টা করেন। তারপর উনি বাসায় চলে আসেন। ঘটনা কিন্তু ওইখানেই শেষ না। আসলে এখন যে বিষয়টি বলবো সবার কাছে খুব অদ্ভুত লাগবে। সেটা হচ্ছে উনি ওখান থেকে চলে আসার পর হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, মানে নয়ন ভাই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে বলেন যে ওনার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। বাসায় আসার পরে ওনার সাথে মানে ভয়ঙ্কর ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে। উনি মোবাইল এক জায়গায় রেখে যান কিন্তু মোবাইল ওই জায়গায় আর পান না, মোবাইল থাকে আরেক জায়গায়। এবং উনি যখন ঘুমায় তখন ওনার মনে হয় ঘরের মধ্যে কে যেন এসে হেঁটে বেড়ায় এবং টার্গেটটা যেন ওই মোবাইলের দিকেই। একদিন রাত্রে প্রচন্ড ভয় পান। রাতের বেলা হাসান ভাইকে ফোন দেন। হাসান ভাই বলেন যে তুমি আমার বাসায় চলে আসো। তখন নয়ন ভাই হাসান ভাইয়ের বাসায় চলে আসেন। তখন রাতের বেলা সাধারণত আমরা যে কাজটা করি যে মোবাইল চার্জে লাগিয়ে রাখি, তো ওখানে হাসান ভাইয়ের মোবাইলটা চার্জে লাগানো এবং আরেকটা চার্জার দিয়ে নয়ন ভাইয়ের মোবাইলটাও চার্জে লাগিয়ে রেখে ওরা শুয়ে পড়েছেন। হঠাৎ করে বারবার হাসান ভাই ফলো করছেন, বারবার নয়ন ভাইয়ের মোবাইলটা ফোনের আলো জ্বলে উঠছে। সাধারণত আমরা মোবাইলের পাশে যে হোম বাটন থাকে সেটা চাপ দিলে মোবাইলটা অন হয় বা অফ হয়। তো এরকম বারবার অন হচ্ছিল এবং অন হওয়ার পরে বারবার দেখছেন যে আমরা যে মোবাইলটা লক করে রাখি, লক খোলার সময় আঙুল দিয়ে যেরকম উপরের দিকে টান দিই, উনি স্পষ্ট দেখছেন যে এরকম অন করার পরে বারবার ভুলভাবে এটা আনলক করার চেষ্টা করা হচ্ছে। একবার ভুল হয় আবার ফোন বন্ধ হয়।
আবার ফোন অন হয়ে আবার সেই একই কাজ হয় এবং এগুলো অটোমেটিক হচ্ছে। এরপরে উনি এটা বোঝার চেষ্টা করেন যে আসলে উনি যা দেখছেন এটা কি বাস্তব। এটা উনি পরীক্ষা করার চেষ্টা করেন। উনি যা করেন সেটা হলো মোবাইলের স্ক্রিনের উপরে পাউডার ছিটিয়ে রাখেন। পাউডার ছিটানোর পরে স্পষ্টভাবে ওনারা দুইজনে দেখেন যে মোবাইলটি আনলক হয়ে গেল এবং একটি বড় আঙুল ওখানে আনলক করার চেষ্টা করছে। ওই পাউডারের উপরে স্পষ্ট আঙুলের ছাপ। এগুলো দেখে তারা দুইজন সারা রাত আর ঘুমাতে পারেন নাই। নফল নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দেন। এরপরে একটা জায়গায় ওনাদের পরিচিত একজন কবিরাজ ছিলেন। তারা দুইজন মিলে তার কাছে যান। ওই কবিরাজটির কাছে যাওয়ার সাথে সাথেই কবিরাজ ভিতর থেকে বলেন যে নয়ন, তোর ফোনটা বাইরে রেখে আয়। মানে ফোন নিয়ে ভিতরে ঢুকতে মানা করেন। যদিও আগে থেকে তাদের সাথে সমস্যাগুলো নিয়ে কবিরাজের কোনো কথাই হয়নি। তারা তো অবাক এবং ফোন বাইরে রেখে তারা ভিতরে ঢুকে। আসলে এই কবিরাজদের কাছে পালিত কিছু জিন থাকে, এরাই খোঁজ খবর নেয় যে কে আসে কে যায়। আমরা সবাই বলি যে এই ঢোকার সাথে সাথে সব বলে দেয়, সব জানতে পেরে যায়। আসলে এটা কিন্তু তাদের কোনো কিছু না, জিনরা বলে দেয় যে তারা কি কাজে আসছে। যাই হোক, কবিরাজ তাদেরকে বলে যে আমি তোদের বিষয়ে খোঁজ খবর নিয়েছি। আসলে ওরা তোকে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং তোকে মেরে ফেলার জন্যই নিয়ে গিয়েছিল। এবং ওরা যে প্রসেসটা করেছিল সেটা হচ্ছে নয়ন ভাইয়ের আত্মাটাকে ওই ইলিশ মাছের মধ্যে ঢুকায়ে ওই বৃহৎ আকৃতির যে জিনিসটা ছিল তাকে দিয়ে দেওয়া। কিন্তু কোনো কারণে সেটি পসিবল হয় নাই, কারণ উনি যখন ওই নৌকাতে বসে ওই বড় আকারের জিনিসটা দেখছিলেন তখন উনি ভয়ে দোয়া কালাম পড়া শুরু করেছিলেন, যার কারণে সেটা পসিবল হয় নাই। কিন্তু ফোন বের করে ওদের ছবি তুলেছিলেন। এখন যে কোনোভাবে এই ছবিগুলো ওরা ডিলিট করতে চায়, কিন্তু ওরা ফোনটা চুরি করতে পারছে না। এটা তাদের এখতিয়ারের বাইরে। নয়ন ভাই কিন্তু পরবর্তীতে হাসান ভাইকে ওই ছবিগুলো দেখিয়েছিল। ওখানে কিন্তু শুধু অন্ধকার ছিল, ছবি ছিল কিন্তু শুধু অন্ধকার ছিল, অন্য কিছু ছিল না। কিন্তু উনি যখন ছবি তুলেছিলেন তখন উনি কিন্তু বারবার চেক করেছিলেন যে কিছু মানুষ দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে উনি যখন দেখেছেন তখন শুধুই অন্ধকার দেখেছেন। তো ওই কবিরাজ ওই ছবিগুলোকে আগে ডিলিট করতে বলে। ডিলিট করার পরে উনি মোবাইলের উপরে কিছু পানির ছিটা দেয়। তারপর থেকে ওনার আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যা হয় হাসান ভাইয়ের সাথে, যিনি নয়ন ভাইকে ওই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন আর কি। হাসান ভাইয়ের সাথে যে সমস্যাটা হয় সেটা হলো হাসান ভাই রাতের বেলা দেখতেন যে একটি বাচ্চা ওনার ঘরের ভিতরে ঘোরাঘুরি করে খুব ডিস্টার্ব করে। এখন এটা থেকে উনি কিভাবে বাঁচবেন? কিছুতেই উনি বাঁচতে পারছিলেন না। প্রায় রাতেই সেই ছোট্ট বাচ্চাটি ওনার ঘরের ভিতরে এসে দৌড়াদৌড়ি করত। তো উনি যেটা করেন, উনি নিজে নামাজ কালাম পড়া শুরু করেন। তো একদিন ওনার চোখের সামনে একটা ঘটনা ঘটে যে ওই বাচ্চাটা এসে দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে। এরপরে উনি দেখেন যে লাল শাড়ি পরা একটা মহিলা এসে সেই বাচ্চাটাকে হাত ধরে ঘরের বাইরে নিয়ে চলে গেল। এরপর থেকে ওই বাচ্চাটাকে তার ঘরে আর কোনোদিন দেখা যায়নি। কিন্তু এখনো ওনার সাথে টুকিটাকি ঘটনা ঘটেই চলেছে। এখানে একটা কথা বলে রাখি, ওই কবিরাজ কিন্তু বলে দিয়েছিলেন যে তোমার যে মাঝি আসার কথা ছিল বা যে জেলের আসার কথা ছিল, তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখো ওই জেলে 106 ডিগ্রি জ্বরে আক্রান্ত। সত্যি তারা ওখানে গিয়ে ওই যে জেলের নাম ছিল রনি, ওর বাড়িতে খোঁজ নিয়ে দেখে যে সে সত্যি জ্বরে আক্রান্ত। এবং রনি নয়ন ভাইকে দেখার সাথে সাথে বলেন যে স্যার, আসলে আপনাকে ডাকার কথা ছিল কিন্তু আমি তো যাইতে পারি নাই। আমি ওই সময় থেকে বাসায় আসার পর থেকে খুব জ্বরে আক্রান্ত। এ কয়দিন আমার হুঁশ ছিল না, আজকেই আমার একটু হুঁশ ফিরেছে। কিন্তু তারা তাকে আর বলে না যে কি ঘটনা ঘটে গিয়েছে তাদের সাথে। তো এটা ছিল আজকের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ঘটনাটি আপনি যেভাবে বলেছেন সেটা আসলে খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। আসলে যা আমরা কখনো দেখি না বা আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই
সেই ঘটনাটি আসলে আমাদের বিশ্বাস করতে খুব কষ্ট হয় এবং সেই ঘটনাটি আমাদের কাছে মনে হয় যে আসলেই কি এমন ঘটে। ঘটনাটি কিন্তু ঘটে যায় বাস্তবে। তখন যার সাথে ঘটছে তিনি পড়েন সব থেকে বিপদে, কারণ তিনি না পারেন ঘটনাটিকে মেনে নিতে, না পারেন এই ঘটনাটি কারোর সাথে শেয়ার করে বিশ্বাস করাতে। ঘটনাটি খুব স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যার সাথে ঘটেছে তার অবস্থানে একবার চিন্তা করুন নিজেকে। মানে এরকম হওয়ার কথাই না। আসলে এই ঘটনাটি আমি যখন পড়েছিলাম, ইকবাল ভাই যখন আমাকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন, তখন আহ, এই ঘটনাটি পড়ে আমার মনে হয়েছিল যে আসলে মোবাইলের যে ব্যাপারটি, এটি আসলে হয়তো কোনো টেকনিক্যাল ভুল ছিল, মোবাইলের কোনো সমস্যা ছিল হয়তো। কিন্তু পরবর্তীতে এই যে পাউডারের বিষয়টি যখন আসলো, যে পাউডার দিয়ে পরীক্ষা করানোর বিষয়, এটি দেখে আমার মনে হলো যে না, অবশ্যই একটি ঝামেলা আছে। এবং তারপরেই কিন্তু তিনি বললেন যে ওই কবিরাজটি তাদের কাছে কোনো কিছু না শুনেই এই বিষয়গুলো বলে দিয়েছিল। আমি এভাবেই আগে অনেক ঘটনা শুনেছি, যে এরকম বাসা থেকে কাউকে ডেকে নিয়ে যাওয়ার ঘটনা, কিন্তু স্বাভাবিকভাবে ঘটনাটি কিন্তু এইভাবে শেষ হয় না। যাই হোক, আমরা আজকে একটি অস্বাভাবিক ঘটনা সম্পর্কে জানলাম এবং এটি একটি বাস্তব ঘটনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ। FM